নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। তোমরা জানো যে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে কিন্তু একটা বিপ্লব সংগঠিত হয়েছিল। জুলাই মাসে এই বিপ্লবটা সংগঠিত হওয়ায় একে বলা হতো জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে কিন্তু যে ফ্রান্সের পার্লামেন্ট, সেই পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারে অর্ডিন্যান্স এবং শাসক লুই ফিলিপ তিনি কিন্তু ফ্রান্সের সিংহাসনে বসে। এবং এই যে লুই ফিলিপ তাকে কিন্তু বলা হতো নাগরিক রাজা। এবং এই লুই ফিলিপ সিংহাসনে বসে ফ্রান্সে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই যে প্রতিষ্ঠিত রাজতন্ত্র, সেই রাজতন্ত্রকে বলা হতো জুলাই রাজতন্ত্র। লুই ফিলিপ সিংহাসনে বসার আগে তিনি কিন্তু সাধারণ সহজ সরল জীবনযাত্রা পালন করতেন এবং তিনি সাধারণ রাস্তায় সাধারণ জনগণের সঙ্গে চলাফেরা করতেন এবং তিনি তার ছেলেমেয়েদেরকে সাধারণ বিদ্যালয়ে পড়াতেন। এতে ফ্রান্সের বুর্জোয়া সম্প্রদায়ের মানুষ বা সাধারণ মানুষজন মনে করেছিলেন যে তাকে সিংহাসনে বসালে ফ্রান্সের জনগণের আশা আকাঙ্ক্ষাটা কিন্তু অনেক বেশি পূরণ হবে। এই জন্য কিন্তু তারা কিন্তু লুই ফিলিপকে সিংহাসনে বসিয়েছিলেন। কিন্তু নানা কারণে, অর্থাৎ অভ্যন্তরীণ বিভিন্ন কারণ, এছাড়া লুই ফিলিপের দুর্বলতার ফলে দেখা যায় মাত্র 2 দশকের মধ্যেই, অর্থাৎ 20 বছরের মধ্যেই 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে কিন্তু আবার বিপ্লব সংগঠিত হয়েছিল। যেহেতু এই বিপ্লবটা ফেব্রুয়ারি মাসে সংগঠিত হয়েছিল, তাই এটাকে বলা হয় থাকে ফেব্রুয়ারি বিপ্লব। এই বিপ্লবের বিভিন্ন কারণ সম্পর্কে আলোচনা করব। প্রথম কারণ হিসাবে আমরা বলবো লুই ফিলিপের জনসমর্থনের অভাব। এই সময় ফ্রান্সে 4 ধরনের মতাদর্শ সম্পর্কিত গোষ্ঠী ছিল, অর্থাৎ 4টি দল বলা যেতে পারে। প্রথমত ছিল রাজতান্ত্রিক দল। রাজতন্ত্রের সমর্থকরা মনে করতেন লুই ফিলিপ ছিলেন অবৈধ দখলদারী, অর্থাৎ তিনি সিংহাসনে বসেছেন অবৈধভাবে, তার বৈধ কোনো উত্তরাধিকারী ছিল না। এই জন্য তারা মনে করতেন যে 10ম চার্লসের উত্তরাধিকারী ডিউক অফ বেরি, সেই ডিউক অফ বেরি হচ্ছে সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী। এছাড়া এই সময় ক্যাথলিক নামে একটি দল ছিল। সেই ক্যাথলিকপন্থীরা মনে করতেন যে ক্যাথলিক ধর্ম যেহেতু জাতীয় ধর্ম বলে ঘোষণা করেছিল লুই ফিলিপ, এবং লুই ফিলিপের যে ধর্মনিরপেক্ষ নীতি, সেই নীতির কারণে এই ক্যাথলিকরা তারা কিন্তু বিভিন্ন যে পূর্বে সুযোগ সুবিধা পেত, সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়। ফলে ক্যাথলিকরা তারা কিন্তু লুই ফিলিপকে সমর্থন করেনি। এছাড়া এই সময়ে ছিল বোনাপার্টিস্ট, অর্থাৎ সেই নেপোলিয়নের যে দল বা তার যে মতাদর্শ, সেই সম্পর্কিত মতাদর্শের একটি গোষ্ঠী। এরা মনে করত যে নেপোলিয়নের কোনো উত্তরাধিকারী ফ্রান্সের সিংহাসনে বসবে, এই জন্য তারা কিন্তু লুই ফিলিপকে সমর্থন করেনি। এছাড়া ছিল এই সময় প্রজাতন্ত্রের একটি গোষ্ঠী। প্রজাতন্ত্রের সমর্থকগণ মনে করতেন যে রাজতন্ত্র নয়, প্রজাতন্ত্রই ফ্রান্সে কিন্তু নতুন শাসন কাঠামোয় একটা নতুন দিশা দেখাবে। এর ফলে দেখা যায় জনসমর্থনের অভাবে লুই ফিলিপের কিন্তু বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলনের বা বিপ্লবের কিন্তু একটা রাস্তা তৈরি হয়েছিল। দ্বিতীয় আমরা পয়েন্ট দেখব লুই ফিলিপের দুর্বল বৈদেশিক নীতি, অর্থাৎ লুই ফিলিপের আমলে দেখা যায় বিভিন্ন ধরনের বৈদেশিক যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং লুই ফিলিপ সুকৌশলে তিনি কিন্তু এই সমস্ত যুদ্ধ থেকে নিজেকে তিনি কিন্তু সরিয়ে রাখার চেষ্টা করতেন। এর সব থেকে বড় কারণ ছিল লুই ফিলিপ যেহেতু কোনো বৈধ উত্তরাধিকারী ছিল না, এই জন্য তিনি মনে করতেন তিনি যদি বৈদেশিক যুদ্ধে তিনি যদি অংশগ্রহণ করে, তাহলে কিন্তু সেখানে দেখা যাবে যে ইউরোপীয় যে সমস্ত শক্তিবর্গ ছিল তারা কিন্তু লুই ফিলিপকে সিংহাসন থেকে সরিয়ে অন্য কোনো ব্যক্তিকে তারা সিংহাসনে বসাবে। এই জন্য তার এই দুর্বল বৈদেশিক নীতি তার কিন্তু বিরুদ্ধে কিন্তু জনসমর্থন কিন্তু আস্তে আস্তে আরও কমে গিয়েছিল। এছাড়াও তিনি যে কটি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেখানেও কিন্তু তিনি কিন্তু বড় কোনো সফলতা অর্জন করতে পারেনি। এই জন্য ফ্রান্সের অভ্যন্তরে লুই ফিলিপের এই দুর্বল বৈদেশিক নীতির বিরুদ্ধে জনগণ কিন্তু ক্ষুব্ধ হচ্ছিল এবং তার জনপ্রিয়তা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছিল। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব শ্রমিক অসন্তোষ। অর্থাৎ লুই ফিলিপ সিংহাসনে বসার পরে শ্রমিকরা প্রচুর আশা আকাঙ্ক্ষা তারা করেছিল লুই ফিলিপের কাছে, কিন্তু তার কোনোটাই কিন্তু হয়নি। কারণ এই সময় দেখা যায় শ্রমিকদেরকে অনেক বেশি পরিমাণে তাদেরকে কাজ করিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তার বিনিময়ে তাদের কিন্তু পারিশ্রমিক অর্থাৎ মাইন অনেক কম দেওয়া হতো। শুধু তাই নয়, এই সমস্ত শ্রমিকদেরকে বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হতো। এইসবের প্রতিকার করার কোনো চেষ্টা কিন্তু লুই ফিলিপ করেনি। ফলে শ্রমিক অসন্তোষ কিন্তু লুই ফিলিপের বিরুদ্ধে কিন্তু একটা বিপ্লবের জায়গা তৈরি করেছে। এছাড়া ছিল কৃষি সংকট বা কৃষক অসন্তোষ।
অর্থাৎ এই সময় দেখা যায় ফ্রান্সে কিন্তু 1844 থেকে 46 সালের মধ্যে কিন্তু সেখানে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, প্রচুর পরিমাণে শস্য হানি হয়েছিল, অর্থাৎ কৃষি সংকটের ফলেও কিন্তু সমস্যা তৈরি হয়েছিল। এছাড়া কৃষকদের স্বার্থেও কিন্তু লুই ফিলিপ বিশেষ কোনো তিনি কিন্তু কাজকর্ম করতে পারেননি। অর্থাৎ লুই ফিলিপের যে শাসন কাঠামো তারা সেই সংবিধান মেনে চললেও তিনি কিন্তু বুর্জোয়াদেরকে প্রাধান্য দিতেন। অর্থাৎ তিনি যখন সিংহাসনে বসেছিলেন সেখানে কিন্তু সেই বুর্জোয়াদের দ্বারাই বুর্জোয়াদের কর্তৃক কিন্তু তিনি কিন্তু সিংহাসনে বসেছিলেন, এই জন্য তার কাজকর্ম সেই বুর্জোয়াদের দ্বারাই পরিচালিত হতো। এরপরে আমরা দেখবো সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে অর্থনীতি সংকট। অর্থাৎ এই সময় বিভিন্ন ধরনের বৈদেশিক যুদ্ধ বা বলা যেতে পারে কৃষি সংকট ফ্রান্সের কিন্তু আর্থিক দুরবস্থাকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। অর্থাৎ বেকারত্ব, খাদ্য সংকট 1844 থেকে 46 সাল এর মধ্যে দেখা যায় যে চরম প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়, এর ফলে চরম খাদ্য সংকট দেখা যায়। অর্থাৎ এই যে চরম দুরবস্থা এর ফলে কিন্তু ফ্রান্সের আর্থিক ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে চলে গিয়েছিল এবং এই আর্থিক বিপর্যয় থেকে কিন্তু লুই ফিলিপ ফ্রান্সকে তিনি কিন্তু তুলে আনতে পারেনি। অর্থাৎ এই অর্থনৈতিক সংকটের কারণেই কিন্তু তার বিরুদ্ধে ফ্রান্সের মানুষজন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এরপরে আরেকটি পয়েন্ট আমরা বলতে পারি ক্যাথলিকপন্থী সেই ক্যাথলিকদের বিক্ষুব্ধতা। অর্থাৎ যেহেতু লুই ফিলিপের তার যে শাসন নীতি সেটা মূলত ছিল ধর্মনিরপেক্ষ, অর্থাৎ এই ধর্মনিরপেক্ষ নীতির কারণে ক্যাথলিকরা যে পূর্ব সুযোগ সুবিধা তারা পাচ্ছিল সেই সুযোগ সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত হয়। এর ফলে ক্যাথলিকরা তারা কিন্তু লুই ফিলিপের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলনের পথে হেঁটেছিল। এরপরে আমরা দেখব লাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রত্যক্ষ কারণ। অর্থাৎ যখন ফ্রান্সের অভ্যন্তরীণ সংকট চরম আকার ধারণ করে, অর্থাৎ অর্থনৈতিক সংকট, বেকারত্ব, খাদ্য সংকট, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, এই চরম অরাজক অবস্থার মধ্যে দিয়ে দেখা যায় লামার্টিন, থিয়ার্স প্রমুখের নেতৃত্বে কিন্তু ফ্রান্সের প্যারিসে কিন্তু আন্দোলন শুরু হয়। কিন্তু লুই ফিলিপের যে সেনাবাহিনী ছিল তারা কিন্তু এই সমস্ত প্রতিবাদকে তারা কিন্তু দমিয়ে দেওয়ার চেষ্টা করে এবং দেখা যায় শেষ পর্যন্ত লুই ফিলিপের যে প্রধানমন্ত্রী ছিল গিজো, সেই গিজোর বাসভবনের সামনে কিন্তু প্রচুর সাধারণ জনগণ তারা থিয়ার্স, লামার্টিন এদের নেতৃত্বে তারা কিন্তু এখানে সামিল হয় এবং তখন গিজোর যে তার যে বাসভবনে যে রক্ষী যারা ছিল অর্থাৎ তাদেরকে নিরাপত্তা দিত, সেই নিরাপত্তা রক্ষীরা কিন্তু সেই সাধারণ জনগণের উপর গুলি চালায় এবং সেখানে দেখা যায় 23 জন মারা গিয়েছিল, নিহত হয়েছিল এবং 30 জন আহত হয়েছিল। এরপরে জনগণ তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে যায় এবং তারা আন্দোলনের পথে নামে এবং শুরু হয় বিপ্লব এবং মাত্র 2 থেকে 3 দিনের বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে কিন্তু যে লুই ফিলিপ তার সেই রাজতন্ত্রের বা তার যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার মধ্যে অবসান ঘটে এবং ফ্রান্সে কিন্তু সেখানে নতুনভাবে দেখা যায় শাসন কাঠামো গড়ে ওঠে এবং সমাজতন্ত্রী যারা ছিল এবং প্রজাতন্ত্রী যারা ছিল এই সমাজতন্ত্র এবং প্রজাতন্ত্রের একসাথে তারা একত্রিত হয়ে ফ্রান্সে একটা অস্থায়ী সরকার তারা কিন্তু এখানে তৈরি করেছিল এবং এই অস্থায়ী সরকার যে গঠিত হলো সেই অস্থায়ী সরকারের প্রধান হয়েছিলেন লামার্টিন। অর্থাৎ এইভাবে কিন্তু ফ্রান্সে যে ফেব্রুয়ারি মাসে যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লব ফ্রান্সে কিন্তু একটা নতুন পরিবর্তন সেখানে এনেছিল। এরপরে বিপ্লবের ফলাফল সম্পর্কে যদি বলা যায়, প্রথমত আমরা বলতে পারি এই বিপ্লবের মধ্য দিয়েই যে অর্লিয়েন্স বংশ সেই বংশের কিন্তু অবসান ঘটে এবং যে লুই ফিলিপ তিনি কিন্তু ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল এবং এর ফলে ফ্রান্সে একটা অস্থায়ী সরকার গঠিত হয়েছিল এবং সেই অস্থায়ী সরকারের মধ্যে দিয়ে ফ্রান্সের শাসন কাঠামো পরিচালিত হচ্ছিল এবং দেখা যায় 1848 সালে কিন্তু ফ্রান্সে যে রাজতন্ত্র ছিল সেই রাজতন্ত্রের কিন্তু অবসান ঘটে এবং সেখানে কিন্তু প্রজাতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। শুধু ফ্রান্সের অভ্যন্তরে নয়, ফ্রান্সের বাইরেও কিন্তু এই যে আন্দোলন বা এই যে বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব তার কিন্তু ঢেউ ছড়িয়ে পড়ে এবং ফ্রান্সে এবং ইউরোপের বিভিন্ন প্রান্তে বলা হয় থাকে এই বিপ্লব কিন্তু ছড়িয়ে পড়ে এবং ইউরোপের বিভিন্ন প্রান্তে বিপ্লব ছড়িয়ে পড়ায় বা এই 1848 খ্রিস্টাব্দকে বলা হয় থাকে ইউরোপে বিপ্লবের বছর। অর্থাৎ এই সালেই গণতন্ত্র, জাতীয়তাবাদ, উদারনৈতিক এই সমস্তকে সামনে রেখে মুক্তিগামী মানুষ তারা স্বাধীনতার জন্য তারা কিন্তু বিভিন্ন প্রান্তে তারা কিন্তু আন্দোলনে তারা সফল হয়েছিল এবং সেই সমস্ত আন্দোলন কিন্তু অনেক ক্ষেত্রে সফলও হয়েছিল। অর্থাৎ এবং এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা বলতে পারি ফ্রান্সে কিন্তু একটা সব থেকে বড় পরিবর্তন আসে। অর্থাৎ সেই যে অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 1848 সালে এবং এখানে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে এটাকে কিন্তু মনে রাখবে তোমরা দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র। তোমরা জানো যে 1792 খ্রিস্টাব্দে 21 সেপ্টেম্বর ফ্রান্সে কিন্তু প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে যে নতুন যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেটাকে বলা হয় থাকে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র। কিন্তু খুবই মজার বিষয়
এই 1848 সালে কিন্তু ফ্রান্সে কিন্তু আবার নতুন করে সেখানে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে 750 জন সদস্যকে নিয়ে ফ্রান্স একটা পার্লামেন্ট গঠিত হয় এবং এই পার্লামেন্টের তরফ থেকেই ফ্রান্সে সেই নেপোলিয়নের বংশধর যাদের সিংহাসনে না বসে তার কিন্তু প্রচুর চেষ্টা ইউরোপীয় শক্তি তারা করেছিল, কিন্তু সেটা কিন্তু তারা দমন বা রুখে দিতে পারেনি। তার কারণ এই ফেব্রুয়ারি বিপ্লবের পরপরই ফ্রান্সের যে নবগঠিত যে পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের তরফ থেকেই নেপোলিয়নের ভ্রাতুষ্পুত্র বা অর্থাৎ তার ভাইয়ের পুত্র লুই নেপোলিয়ন তিনি কিন্তু ফ্রান্সের সিংহাসনে বসে আর ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। সব থেকে মজার বিষয়, 1848 খ্রিস্টাব্দে লুই নেপোলিয়ন তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মাত্র বলা হয় থেকে 4 বছরের মধ্যে অর্থাৎ 1852 খ্রিস্টাব্দে এই লুই নেপোলিয়ন তিনি কিন্তু তৃতীয় নেপোলিয়ন উপাধি গ্রহণ করে এবং এই তৃতীয় নেপোলিয়ন উপাধি গ্রহণ করে তিনি কিন্তু ফ্রান্সের যে প্রজাতন্ত্র ছিল সেই প্রজাতন্ত্রে তিনি কিন্তু অবসান ঘটিয়ে সেখানে কিন্তু আবার রাজতন্ত্রের সূচনা করেছিল। আর এইভাবেই ফ্রান্স দেখা যাচ্ছে যে সেই তৃতীয় নেপোলিয়নের নেতৃত্বে কিন্তু ফ্রান্সে আবার সেই রাজতান্ত্রিক কাঠামো চালিত হয় এবং সেখানে কিন্তু বলা যেতে পারে নতুন করে আবার কিন্তু ফ্রান্সের সাম্রাজ্যবাদের সূচনা হয় এবং পরবর্তীতে আমরা দেখবো সেই লুই নেপোলিয়ন কীভাবে সমগ্র ইউরোপে তার আধিপত্য বজায় রেখেছিল সেগুলো। অর্থাৎ এখানে তোমার সমাজ করে মনে রাখবে যে 1852 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে লুই নেপোলিয়ন তিনি তৃতীয় নেপোলিয়ন উপাধি ধারণ করে এবং ফ্রান্সে যে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ফরাসি প্রজাতন্ত্র, সেই দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সে আবার রাজতন্ত্রকে কায়েম করেছিল। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট এবং শেয়ার করো এবং এই ক্লাস 9-এর অন্যান্য যে টপিকগুলো আছে ইতালির ঐক্য আন্দোলন, জার্মানির ঐক্য আন্দোলন, সেই সমস্ত আলোচনা প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।